বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, বইয়ের একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। 101 পৃষ্ঠায় দেওয়া আছে, জৈব অভিব্যক্তি বহু শাখা প্রশাখা ঘটে চলা অসংখ্য পরিবর্তনের একটি জটিল নেটওয়ার্ক। এখানে দিয়েছে জটিল নেটওয়ার্ক। যখন কোনো কিছুর বিশ্লেষণ করা স্বাভাবিক ভাষায় বোঝানো কঠিন হয়, সেটা জটিল প্রক্রিয়ায় চলে যায়। অথচ সত্য সর্বদাই হয় সরল প্রকৃতির। অর্থাৎ মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ সবাই বুঝবে, সেটা সত্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা সম্পর্কে অল্প কিছু আলোচনা করেই আজকের পড়ার মূল অংশে চলে যাব। পটিস্টা। পটিস্টা হচ্ছে একটি নিম্ন শ্রেণীর জীব। কি বলেছি? পটিস্টা একটি নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব। জীব উদ্ভিদ না প্রাণী সেটা প্রকাশ করার আর প্রয়োজন নাই। অর্থাৎ উদ্ভিদও নাই, প্রাণীও নাই, এরা একটা নিম্ন শ্রেণীর জীব। অণুজীব বলে এদেরকে, অণুজীবও বলতে পারো। উদ্ভিদ আছে, এখান থেকে তৈরি হয়েছে, উদ্ভিদ বলতে চাচ্ছে। উদ্ভিদ থেকে সামুদ্রিক আগাছা হয়েছে। সামুদ্রিক আগাছা বিবর্তনের মাধ্যমে আবার কি হয়েছে? এটা হচ্ছে গিয়ে নগ্নবীজি উদ্ভিদ। এখানে নাম লিখে দিইনি, তোমরা লিখে নিতে পারো। নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি। নগ্নবীজি অর্থাৎ যাদের বীজপত্র থাকে, ফুল হয়, ফল হয়, ফুল হয় কিন্তু ফল হয়, ফলের ওপরে যে অংশটা হয় সেটা বীজ, মূলত ফল হয় না। এদের গর্ভাশয়টা থাকে না, এই কারণে এমন হয়। অর্থাৎ বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের ফুল হয়, বীজ হয়, কিন্তু ফল হয় না। এরপরে বলা হয়েছে আরও একটা স্থলজ উদ্ভিদ দেখানো হয়েছে এই পাশে। এটা হচ্ছে ফার্ন। এটার নাম হচ্ছে ফার্ন। ফার্ন উদ্ভিদ দেখাইছে। এটা একটা ঝাউ গাছ, আমরা ঝাউ গাছ বলি। এই ঝাউ গাছটা মূলত দেখাইছে এটা ওই যে আমাদের মতো একটা ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন এটাকে তোমার তাদের বড়দিনের উৎসবে সাজায়। পরবর্তীতে একটা গাছ দিয়েছে, সেটা হচ্ছে স্থলজ উদ্ভিদ। এই স্থলজ উদ্ভিদ হচ্ছে গিয়ে আবৃতবীজী উদ্ভিদ। একটা গাছ দিয়েছে, কিন্তু এমন অনেক গাছ হতে পারে আবৃতবীজী। এতটুকু আমরা লিখে রাখতে পারি, আবৃতবীজী উদ্ভিদ। পরবর্তীতে আমরা যদি আবার নিচের থেকে দেখি, এখানে সিলিন্টেরেটা দিয়েছে। সিলিন্টেরেটা হচ্ছে একটি সামুদ্রিক জীব। সামুদ্রিক জীব। তোমাদের যদি আরও এর সম্পর্কে ইনফরমেশন জানতে মন চায়, তাহলে পরিফেরা সম্পর্কে জানবে বা সামুদ্রিক একাইনোডার্মাটা সম্পর্কে জানবে, তাহলে আরও বিস্তারিত জানতে পারবে। এখানে দেওয়া হয়েছে এ পাশে প্রোটোজোয়া। প্রোটোজোয়াও একটা অণুজীব। একটা কি? অণুজীব। স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে একটি নিম্ন শ্রেণীর পরিফেরা পর্বের অণুজীব। পরিফেরা। একাইনোডার্মাটা। এই একাইনোডার্মাটা হচ্ছে একটা পর্বের নাম। এই পর্বে অনেক সামুদ্রিক জীব বাস করে। এত পরিমাণ সামুদ্রিক জীব বাস করে যে একাইনোডার্মাটাকে বলা হয় সমুদ্রের সৌন্দর্য। কি বলেছি? সমুদ্রের সৌন্দর্য। এখানে পরবর্তীতে দেখছি আমরা ইভলিউশনের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণী ঘটেছে, এবং মেরুদণ্ডী মানে এদেরকে বলা হয় কর্ডাটা। কর্ডাটা আবার 3 প্রকার আছে: ইউকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রেটা। এগুলো সম্পর্কে তোমরা চাইলে বিস্তারিত জানতে পারো, তোমাদের মন যদি চায়। পরবর্তীতে এখান থেকে মাছ রয়েছে। মাছ আবার এক পাশে চলে গেছে উভচর। উভচর মানে এরা জলেও বাস করতে পারে, জলেও চড়ে, স্থলেও চড়ে, তাই এরা উভচর। ব্যাঙ আছে, এমন কুমির হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখতে পাচ্ছ, কুমির না, কুমির সরীসৃপে পড়ে, আমি একটু ভুল বলেছি, ব্যাঙ।
কুমির এই কারণে সরীসৃপ পড়ে কারণ এরা বুকে ভর করে হাঁটে, এটা মনে রাখবে, বুকে ভর করে হাঁটে, বুকে ভর করে হাঁটে, যেমন সাপ বুকে ভর করে হাঁটে। এছাড়াও এখানে দিয়েছে একটা শার্ক, দেখো উন্নত জাতের শার্ক দিয়েছে, তরতাজা শার্ক, মনে হচ্ছে কেবল মাত্র ফ্রিজ থেকে বের করা হলো। এই শার্ক সমুদ্রের রাজা বলা হয় এদেরকে, এরা সমুদ্রের ওপরে একচটিয়া আধিপত্য করে। পরবর্তীতে বলা হয়েছে এক পাশে স্তন্যপায়ী প্রাণী, একটা দেখো মেধাবী একটা মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, মেধাবী মেয়ে, মেধাবী ছাত্রী তোমাদের মতো। এরপরে পরবর্তীতে একটা দেখো এখানে ঘোড়া দেওয়া হয়েছে, ঘোড়াও তো স্তন্যপায়ী প্রাণী, পার্থক্যটা কি এটা সন্দিহান, আমি বুঝতে পারিনি। পরবর্তীতে এই বরাবর দেখো আরেকটা প্রাণী দেওয়া হয়েছে, এটা একটা সেই সময়ের ডাইনোসর, ডাইনোসরের আবার সম্পর্কে যদি তুমি জানতে চাও, এক ডাইনোসর নিয়ে যদি তুমি পড়ালেখা করো, কম করে হলে তোমার 23টা ডাইনোসরের প্রজাতি জানতে হবে। তোমাদের বইটি বা গুগল সার্চ দিয়ে খুব সহজে 13টা পাবা। আর যদি ডাইনোসর নিয়ে কোনো লেখা বই পড়ো, 23 থেকে 25টির মতো ডাইনোসরের জাত পাবা। এগুলো সম্পর্কে ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন আকার ইঙ্গিত এবং চলাফেরা, প্রজনন পদ্ধতি আলাদা, তারপরে এদের খাদ্য খাবার গ্রহণ পদ্ধতি আলাদা, পরিবেশে বসবাস আলাদা, এগুলো সম্পর্কে কৌতূহল মানুষ হিসেবে জানতে পারো। পরবর্তীতে একটা দেখো ছবি দিয়েছে, একটা পাখির ছবি দিয়েছে, একটা পাখি উড়ে বেড়ায় আকাশে, পাখিগুলোকে বলা হয় অ্যাভিস। এখানে একটা বাদুড় দেওয়া হয়েছে, বাদুড়ও কিন্তু স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ে। এই বাদুড় আবার যেন ব্যাটম্যান ভেবো না তোমরা, এটা ম্যান না, এটা একটা বাদুড়, চামচিকা বলে। এই চামচিকা প্রতি সেকেন্ডে 1 লক্ষ, কত বলেছি, 1 লাখ 1 লক্ষ বার ডানা ঝাপটাতে পারে। ডানা ঝাপটায় 1 লক্ষ বার ডানা ঝাপটানো না, 1 লক্ষ বার স্পন্দন করতে পারে, শব্দ করতে পারে প্রতি সেকেন্ডে। ওরা শব্দের মাধ্যমে চলাফেরা করে। তাহলে বাদুড় কিসের মাধ্যমে চলাফেরা করে, এটা একটা টিক মনে রাখবা, শব্দের মাধ্যমে। এটা তোমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, শব্দের মাধ্যমে। এইবার আমরা চলে যাব 101 এবং 102 পৃষ্ঠার অল্প কিছু আলোচনা নিয়ে। 101 পৃষ্ঠায় নিচে লেখা আছে, জীবনের আবির্ভাব কোথায়, কবে ও কিভাবে ঘটেছে, পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মতবাদ বর্তমানে প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জেগেছে, এটা বইয়ের অংশে বলছি না, আমি বলছি যে আগের দিনে এত মতবাদ কেন এসেছে। কারণ আগের দিনে বিজ্ঞানের একটা ধারণা আসলে সেই নিয়ে অন্য মানুষের এত ইন্টেন্স ছিল না। এখন যেমন বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করলে চারিদিকে ভাইরাল হয়ে যায়, সবাই জানতে পারে। আগের দিনে পড়াশুনো করলেও মানুষ বলতো কাজ কাম নেই, পড়াশুনো করছে, আচ্ছা কাজ কাম করে খাক। তা গবেষণার কেন্দ্র ছিল সেই জন্য খুবই সংক্ষিপ্ত। তখনকার মানুষ এই কাজটা যে পড়াশুনো পেটের চাহিদা মিটাইও করেছে বা গবেষণা করেছে, তাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তবে জীবনের উৎপত্তি যে প্রথমে সমুদ্রের পানিতে বা কোনো জলাশয় হয়েছিল এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। মানে সবকটাই বিজ্ঞানী একই কথা বলেছে। কিন্তু 25,000 বছর আগে কোরআনে সেম কথা বলা হয়েছে। অর্থাৎ কোরআন যখন নাজিল হয় বা কোরআনের ইঙ্গিত আসে, এমন কি সৃষ্টিকর্তা, শুধু কোরআন বলে বলছি না, অন্যান্য কিতাব বা অন্যান্য ঐশী বাণী যেসব নবীদের মাঝে এসেছে সেখানেও কিন্তু এই জ্ঞানগুলো দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তীতে যেসব মহামানবগুলো পৃথিবীতে এসেছে তাদের মাধ্যমেও মানুষ জ্ঞান অর্জন করেছে। সমস্যা হচ্ছে প্রকাশ পায় কার নামে, আবিষ্কার করে কে, নাম পায় কে, খেতাব পায় কে, এটা একটা বিষয়। তোমরা বড় হলে এটা আরও ক্লিয়ার হবা। কথাটা ছোট কথা কিন্তু অনেক গভীর চিন্তার বিষয়। এ সম্পর্কে বিজ্ঞানীরা যে যুক্তি রেখেছেন সেগুলো একরকম। প্রথমত, অধিকাংশ জীবকোষ এবং
দেহস্থ রক্ত অন্যান্য তরলের নানা রকম লবণের উপস্থিতি থাকে। তোমরা জেনে অবাক হবে যে আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে যেমন সুসংবদ্ধভাবে সুন্দরভাবে রক্ত পরিবহন সিস্টেম আছে, এখানে লবণ থাকে বাফার হিসেবে। কি হিসেবে বললাম? বাফার দ্রবণ হিসেবে। বয়াকার ফয়াকার র, বাফার দ্রবণ হিসেবে। এই বাফার দ্রবণ হিসেবে থাকে বলেই আমাদের শরীরে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে। ইন কেস আমাদের শরীরে যদি অম্লের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের শরীরে ঘা পসরা বেড়ে যায়। আমাদের শরীরে যখন ক্ষারের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের বিভিন্ন গালে ঘা, তারপর বিভিন্ন রকম ট্র্যাজেডিগুলো আমরা অনুভব করি, বা শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, অসুস্থতা আসে, কিডনি বিকল হয়, এই ধরনের প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে। যারা সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে যার সঙ্গে, অর্থাৎ আমাদের শরীরে যে লবণগুলো পাই, সমুদ্রের লবণের সাথেও নাকি বিজ্ঞানীরা মিল পেয়েছে। দ্বিতীয়ত, সমুদ্রের পানিতে এখনও অনেক সরল ও এককোষী জীব বাস করে। এর সাথেই বিজ্ঞানীরা তুলনা করে বলতে চায় যে সমুদ্র থেকেই জীবের উদ্ভব ঘটেছে। আরও শুরুর একটা কথা এখানে দিইনি, যদি জীববিজ্ঞান বই পেতে তাহলে বলতো সমুদ্র না, সমুদ্র না, সমুদ্রের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়া অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে। অর্থাৎ জীবনের সৃষ্টি তারা বলতে চাই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে। অর্থাৎ কোন দেশের বিজ্ঞানীদের মতবাদ পড়ি আমরা? সেই ধরনের নাস্তিকবাদ বা সেই ধরনের বিজ্ঞানীদের মতবাদ পড়ি যারা ঈশ্বরই বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তারা আমাদের কতটুকু সঠিক জ্ঞান দিতে পারে? এটা একটা প্রশ্নবিদ্ধ কথা। পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নির্ভর অনুমান এরকম অনুমান করছে। এটা সঠিক না, কারণ সেই সময় মানুষ ছিল না। এই অনুমানটা ওরা আবার করে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আইসোটোপ। মনে রাখবা, আইসোটোপ। পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কার্বনের আইসোটোপের মাধ্যমে। 260 কোটি বছর আগে পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মিথেন ছিল। এই মিথেন এমন দেখছো, কিন্তু আর পরীক্ষায় সংকেত CH4 আসতে পারে। অ্যামোনিয়া গ্যাস আছে, হাইড্রোজেন সালফাইড আছে, H2S। এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংকেতটা লিখে দিচ্ছি এই জন্য, এটা খুবই বিশ্রী, পচা, ডিম পচা গ্যাসের মতো গন্ধ। একবার ল্যাবে গিয়ে এই গন্ধটা শুকেতেও মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম এমন। এটা খুবই ডেঞ্জারাস একটা গ্যাস, যা আমাদের শরীরের কিডনি, লিভার এগুলোর ক্ষতি করে। এবং জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা সংকেতের জন্য জানো CO2 গ্যাস ছিল, কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। পৃথিবীর সৃষ্টির শুরুতে অক্সিজেন গ্যাস ছিল না, কারণ তখন তো পৃথিবীতে জীবের পরিমাণ ছিল বেশিরভাগ উদ্ভিদ হিসেবে, প্রাণী তো তেমন ছিল না। এই কারণে অহরহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রার বৃদ্ধি ঘটত। বজ্রপাতের ফলে অতিবেগুনি রশ্মির প্রভাবে যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, যতটুকু পড়ছি এতটুকু তোমরা প্রশ্নের জন্য মনে রাখতে পারো। টিক হিসেবে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডের কথা মনে রাখবে। যে কথাটা আমি পূর্বে বলছিলাম বায়োলজি বইতে থাকে, তোমাদের বইতেও দিয়েছে। অর্থাৎ তোমাদের কষ্ট পাওয়ার কিছু নেই, খুশি হও, খুশি হও। খুবই মজার ব্যাপার, অবাক হও। ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াটি পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে। পরে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ার নিউক্লিওপ্রোটিন অণুর সৃষ্টি হয়। নিউক্লিওপ্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠন করার ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটে। অর্থাৎ এই যে রেফ্লিকশন, অর্থাৎ হুবহু নকল করা বা কপি করা শেখে। তোমরা পরীক্ষার খাতায় যখন প্রিয় বন্ধু বা বান্ধবীর খাতাটা টুকলি দাও, ঠিক একই হিসেবে
ওরকম সেম কপি করে বসানোকেই বলা হয় রেপ্লিকেশন, অর্থাৎ ফটোকপি করা। পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলা হয় রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। এই প্রশ্নটা পরীক্ষায় ক নম্বরে বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে দেওয়ার সম্ভাবনা 99%। অভিব্যক্তির থেকে কোনো প্রশ্ন আসলে সংজ্ঞা আসবে না সেটা তো আশা করা যায় না, তাই এই সংজ্ঞাটা তোমরা আশা করি মুখস্থ রাখবে। ধারণা করা হয় প্রোটিন নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড মিলে নিউক্লিয় প্রোটিন তৈরি করে, এগুলো দিয়ে আমাদের ডিএনএ তৈরি হয়। তোমরা জেনে অবাক হবে যে ডিএনএর প্রতিটা ভাঁজে একটি প্রোটিন এবং একটি কোলেস্ট্রল আর তার সাথে নিউক্লিওটাইড যুক্ত হয়ে আমাদের ডিএনএ তৈরি হয়। এই নিউক্লিয় প্রোটিন থেকেই প্রোটোভাইরাস এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস। প্রথম কথা হলো এখানে তাহলে প্রোটোভাইরাস সৃষ্টি হয় কিভাবে, তার ব্যাপারে ওরা যে জানে না, ওই যে ধোঁয়াশা থাকে, এটা তোমরা মুখস্থ রাখবে। নিউক্লিয় প্রোটিন প্রোটোভাইরাস, সেখান থেকে ভাইরাস সৃষ্টি হয়। ভাইরাস এমন অবস্থায় নির্দেশ করে যে জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা। এখানে একটু আবার পার্সোনাল একটা কথা বলি। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীতে সকল কিছুর মাঝে নিদর্শন রাখে। নিদর্শন বলতে তার জ্ঞান রাখে। এখানে মূর্খরা কিছু বুঝতে পারে না, জ্ঞানীরা বুঝতে পারে যে সকল কিছুর সামঞ্জস্যতা করার জন্য মাঝে কিছু থাকে। যেমন তুমি ঋণাত্মক সংখ্যার মাঝে শূন্য পরে শূন্য পাও, তারপরে পাও ধনাত্মক সংখ্যা 1। ঠিক একই হিসেবে জীব ও জড়ের মাঝে একটা জিনিস অবস্থান করে, সেটা হচ্ছে এই ভাইরাস। এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া আর পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া, অর্থাৎ ভাইরাস থেকে একটু উন্নত ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া নিউক্লিয়াস আদি প্রকৃতির। আদি প্রকৃতির মানে কি জানো, সেকেলে টাইপের, অর্থাৎ এখানে সকল কিছু নিউক্লিয়াস বা কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না, তাই এদের আদি কোষী বা আদি প্রকৃতির বলা হয়। তাহলে ব্যাকটেরিয়ারা কি হয়, আদি প্রকৃতির। প্রোটোজোয়াও কিন্তু আদি প্রকৃতির। পরে প্রোটোজোয়াদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। এই প্রোটোজোয়াই থেকে সুগঠিত নিউক্লিয়াস শুরু হয়। অর্থাৎ এখানে একটা বিষয় আছে যেটা তোমাদের জানা প্রয়োজন অন্যান্য অধ্যায়ের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য। ব্যাকটেরিয়াতে থাকে আদি কোষ আর প্রোটোজোয়াতে থাকে প্রকৃত কোষ। একটা হয় প্রোক্যারিওটিক প্রকৃত কোষ আর একটা হয় ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকটা হচ্ছে প্রকৃত কোষ আর প্রোক্যারিওটিকটা হচ্ছে আদি কোষ, এটা মনে রাখবো। পরবর্তীতে বলা হচ্ছে কিছু এককোষী জীবদেহে সৃষ্টি হলো ক্লোরোফিল। এর ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষণ সম্ভব হলো, তেমনি খাদ্য সংশ্লেষণের উপজাত বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন সৃষ্টি শুরু হলো। এবং জেনে অবাক হবে এখানে একটা মিস্টেক দিছে, যে লাইনটা দেওয়া উচিত ছিল। প্রথম একটি ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। এই সাইনোব্যাকটেরিয়া কি করে, সর্বপ্রথম সর্বপ্রথম পৃথিবীতে অক্সিজেনের উৎপত্তি ঘটায় এবং সে সময় পৃথিবীতে অনেক সাইনোব্যাকটেরিয়া থাকে বলে অক্সিজেনের মাত্রা দিন দিন বাড়তে থাকে এবং এক পর্যায়ে 21% এসে দাঁড়িয়েছে। তোমরা জেনে অবাক হবে যে শুরুর পৃথিবীতে কিন্তু 21% না, এরও বেশি অক্সিজেন ছিল। তখন সবার শোষণকারী জীবদেহের সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ অক্সিজেন বেড়ে যাওয়ার সাথে সাথে প্রাণীর উদ্ভব বাড়ে। উদ্ভব হলো এককোষী বহুকোষী জীব। এরপর একদিকে উদ্ভিদ অপরদিকে প্রাণী, দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হলো।
খাপ ছাড়া এই কথার মাঝে আছে কিছু ভুল, তার সাথে আছে কিছু সত্য কথা। এভাবে চলে যাচ্ছে ইতিহাসের প্রত্যেকটা পাতা। অভিব্যক্তি বা বিবর্তনের সাথে পড়ার বিষয় এগুলোই উল্লেখ ছিল। দাগানো লাইনগুলো তোমরা টিক হিসেবে মুখস্থ করতে পারো এবং প্রশ্ন আকারে লেখার জন্য কিছুটা আঙ্গিকে লিখবে, তাহলেই আশা করি পরীক্ষায় ভালো মার্ক পাবে। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।